হ্যালো এভরিওয়ান। আজকে আমরা এইচএসসি ২০২৫ সালের কুমিল্লা বোর্ডের রাইট ফর্ম অফ ভার্ব সলভ করব। অ্যান্ড সলভ করার সাথে সাথে আমি তোমাদেরকে শিখাবো রাইট ফর্ম অফ ভার্বসের কিছু রুলস। সব রুলস হয়তো আমরা একটা প্যাসেজের মাধ্যমে শিখতে পারবো না, বাট আমরা যে কয়টা শিখবো সেগুলো কিন্তু দেখবা তুমি মনে রাখতে পারবে। রুলস মুখস্থ না করে যদি তুমি এইভাবে প্র্যাকটিসের মাধ্যমে শেখো সেটা কিন্তু অনেক বেশি ইফেক্টিভ হয়। এজন্য আমি কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওতে বলি যে বেশি বেশি প্র্যাকটিস করবে। যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি কিন্তু তুমি শিখতে পারবে। ওকে? তো চলো এবার আমরা দেখি যে কুমিল্লা বোর্ডে ২০২৫ সালে কি রাইট ফর্ম অফ ভার্ব এসেছিল। আমি এই পুরো প্যাসেজটার বাংলা মিনিং সহকারে ব্যাখ্যা করে বলবো অ্যান্ড প্রত্যেকটা রাইট ফর্ম অফ ভার্ব কেন হলো সেটাও কিন্তু বলবো। সো আমার সাথেই থাকো, পুরো ভিডিওটা দেখো। ওকে, সো দেখো শুরুতেই লেখা এ টিচার কম্পেয়ার উইথ অ্যান আর্কিটেক্ট। একজন টিচার বা একজন শিক্ষককে একটা আর্কিটেক্টের সাথে কম্পেয়ার বা তুলনা করা হয়। আর্কিটেক্ট মানে কি, বাংলায় যদি বলে স্থপতি বলি, যেমন আর্কিটেক্ট যে কিছু নির্মাণ করে, ঘর বাড়ি তৈরি করে, তো এদেরকে আমরা কি বলি, আর্কিটেক্ট বা নির্মাতা। তো একজন টিচারকে বা একজন শিক্ষককে একজন আর্কিটেক্টের সাথে তুলনা করা হয়। সো একটা জিনিস দেখো, আমি সবসময় যেটা বলি যে আগে তোমাদের কাজ হচ্ছে পুরো প্যাসেজটা একবার রিডিং পড়ে নেওয়া। যখন পড়বা তাহলে বুঝতে পারবে যে প্যাসেজটা কি রিলেটেড, এটা কি প্রেজেন্ট নাকি পাস্ট। সো আমি এই প্যাসেজটা যেহেতু আমি অলরেডি লিখে ফেলেছি, তো আমি এখন জানি যে এই প্যাসেজটা হচ্ছে টিচার রিলেটেড বা টিচারদের আমাদের সমাজে কতটা অবদান, কি না কি এই রিলেটেড। তার মানে এটা কিন্তু একটা সাধারণ সত্য রিলেটেড কথা। ওকে? তাহলে এটা কিন্তু কোনো পাস্টের কথা না বা ফিউচারের কথা না। সো সাধারণ একটা সত্য, যে কারণে এটা হচ্ছে প্রেজেন্টে আছে। সো যখন তুমি আইডেন্টিফাই করতে পারলে যে তোমার এই প্যাসেজটা প্রেজেন্টে আছে, এখন কিন্তু তোমার 50-60% প্রবলেমই সলভ হয়ে যাবে। যেহেতু এই পুরো প্যাসেজটা প্রেজেন্টের, তো বেশিরভাগ ভার্বই তোমার প্রেজেন্টেই হবে। কিছু কিছু ট্রিকি হবে, বাট বেশিরভাগই প্রেজেন্টেই থাকবে। সো এখন আমরা দেখি যে কি হবে এখানে রাইট ফর্মটা। এ টিচার কম্পেয়ার উইথ অ্যান আর্কিটেক্ট। একটু খেয়াল করো, এখানে বলা হয়েছে একজন টিচারকে একজন আর্কিটেক্টের সাথে তুলনা করা হয়। এখন তোমার এখানে একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে এখানে সাবজেক্ট আছে। এ টিচার, এ টিচার হচ্ছে এখানে সাবজেক্ট। সো একজন টিচার নিজেই কিন্তু নিজেকে তুলনা করে না। একজন টিচার নিজেই কিন্তু একজন আর্কিটেক্টের সাথে নিজেই তুলনা করে না। তুলনাটা করি আমরা, অন্য যারা আছি তারা, সাধারণ মানুষ বা অন্য কেউ তুলনাটা করি। তাই না? আমরা যারা আছি তারা একজন টিচারকে তুলনা করি। বাট একজন টিচার নিজেই কিন্তু এই কাজটা করে না। অন্য মানুষ তুলনা করে। দ্যাট মিনস এখানে যে সাবজেক্ট আছে সে সাবজেক্ট নিজে এই কম্পেয়ারের কাজটা করছে না। সাবজেক্ট যখন নিজে কাজটা না করবে তখন আমরা ওই সেন্টেন্সটাকে বলি প্যাসিভ সেন্টেন্স। ওকে? তাহলে প্যাসিভ সেন্টেন্সের রুলস হচ্ছে কি, যখন কোনো সেন্টেন্সকে তুমি দেখবে যে সেন্টেন্সটা প্যাসিভে আছে, তাহলে রুলস হচ্ছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে এন্ড তার আগে তোমাকে অক্সিলারি ভার্ব দিতে হবে। প্রেজেন্ট হলে am is are, পাস্ট হলে was were। সো আমাদের রুলসটা অনুযায়ী আমরা এখন কাজ করি। কম্পেয়ার, কম্পেয়ারের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে কম্পেয়ার্ড। ওকে? তাহলে পাস্ট পার্টিসিপল ফর্ম দিয়ে দিলাম। এখন অক্সিলারি দিব কি, যেহেতু এটা প্রেজেন্ট নিয়ে রিলেটেড, তাহলে am is are। am is are এ তুমি কোনটা ইউজ করবা? খেয়াল করো, একজন টিচারের কথা বলা হয়েছে। এ টিচার, তার মানে একজন টিচারকে টিচারের কথা বলা হয়েছে সিঙ্গুলার। যেহেতু সিঙ্গুলার সেক্ষেত্রে আমরা ইউজ করব ই। যদি প্লুরাল বোঝাতো তাহলে আমরা ইউজ করতাম আর। অলরাইট? আশা করি রুলসটা বোঝাতে পেরেছি। প্যাসিভ সেন্টেন্সের রুলস। এটা একটু ট্রিকি রুলস। এটা অনেকেই ধরতে পারে না যে আসলে এই সেন্টেন্সটা প্যাসিভে আছে নাকি অ্যাক্টিভে আছে। জাস্ট তুমি খেয়াল করবা যে সাবজেক্ট যে আছে সে কি ওই কাজটা করে নাকি অন্য কেউ কাজটা করে, তাহলে বুঝতে পারবে। আচ্ছা, নেক্সট দেখি। টিচার্স কল দ্য আর্কিটেক্ট অফ এ নেশন। শিক্ষকদেরকে বলা হয় একটা দেশের, নেশন মানে কি, একটা জাতি নির্মাতা বা একজন জাতির আর্কিটেক্ট। তো সেম জিনিসটাই দেখো, এই সেন্টেন্সটা এই সেন্টেন্সটা কিন্তু সেম। ওইখানে বলেছিল যে একজন টিচারকে তুলনা করা হয় আর্কিটেক্টের সাথে, আর এখন বলেছি একজন টিচারকে একটা জাতির আর্কিটেক্ট বলা হয়। এটাও কিন্তু সেম। একজন টিচারকে জাতির আর্কিটেক্ট কে বলে? আমরা যারা আছি সাধারণ জনগণ আমরা বলি। টিচার নিজে কিন্তু বলে না, নিজেই নিজেকে সারাক্ষণ বলে বেড়ায় না যে আমি আর্কিটেক্ট, আমি আর্কিটেক্ট, তাই না? আমরা তাকে তুলনা করি বা আমরা তাকে বলি। তাহলে এটাও কিন্তু সেম সেন্টেন্স। তাহলে এটাও তোমার রোল সেম। যেটা ভার্ব আছে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাও। দ্যাট মিন্স কল। কলের পাস্ট পার্টিসিপল কি হবে? কলড। ওকে?
আচ্ছা, এরপরে কি করতে হবে? তার আগে আমাদেরকে একটা অক্সিলারিও দিতে হবে। তো এখন খেয়াল করো অক্সিলারি তুমি কি দিবা? সাবজেক্ট খেয়াল করো। সাবজেক্ট কি? টিচার্স। এখানে খেয়াল করো একটু আগে সাবজেক্ট ছিল এ টিচার। একজন সিঙ্গুলার যার কারণে আমরা বসেছিলাম ইজ। বাট এখন তোমার সাবজেক্ট হচ্ছে টিচার, প্লুরাল। তাহলে এখন তুমি বসাবা আর। ওকে? সো যদি প্লুরাল হয় তখন আমরা আর বসাবো, আর সিঙ্গুলার হলে ইজ বসাবো প্রেজেন্টের ক্ষেত্রে। এই যেহেতু পুরো প্যাসেজটা প্রেজেন্ট তাই এটা। আর যদি পাস্ট হতো তাহলে ওয়াজ অথবা ওয়্যার। সিঙ্গুলারের জন্য ওয়াজ, প্লুরালের জন্য ওয়্যার। ঠিক আছে? ওকে, নেক্সট দেখো। দে প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল ইন অর্ডার টু বিল্ড আ নেশন। আচ্ছা, তারা মানে অনেক একটি দেশ গঠনে বা একটি জাতি গঠনে তারা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা মানে শিক্ষকের কথা বলা হয়েছে যে তারা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে এই সেন্টেন্সটা খেয়াল করো, এটা কিন্তু এই যে দে যে বলেছে, দে মানে শিক্ষক, তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দ্যাট মিনস কাজটা তারাই করতেছে। এই জিনিসটা একটু খেয়াল করো যে এই সেন্টেন্সে কিন্তু দে যে আছে তারাই কাজটা করতেছে। দ্যাট মিনস এটা একটা নরমাল সেন্টেন্স, একটা অ্যাক্টিভ সেন্টেন্স। আমি এই জন্য বোঝাচ্ছি যাতে প্যাসিভ এবং অ্যাক্টিভের পার্থক্যটা তোমরা ধরতে পারো। ঠিক আছে? তো এই ধরনের সেন্টেন্স হচ্ছে নরমাল সেন্টেন্স, যেটাতে আমরা টেন্স বা অন্য কিছুর ব্যবহার দেখি। বাট ওইটা হচ্ছে প্যাসিভ। তাহলে এখন যেটা এটা তোমার অ্যাক্টিভ সেন্টেন্স বা নরমাল সেন্টেন্স, তো এখন তুমি কি চিন্তা করবা যে এটা কি টেন্স অনুযায়ী দেয়া যায়? এটা যেহেতু প্রেজেন্ট তাহলে আর তোমার কোনো কাজ নাই। তুমি সাবজেক্টটা খেয়াল করো দে। দে হচ্ছে কি? তারা, প্লুরাল নাম্বার। যদি প্লুরাল নাম্বার হয় তাহলে প্রেজেন্টের ক্ষেত্রে তোমার ভার্ব নিয়ে আর চিন্তা নেই, যা আছে তাই লিখে দিবে। ঠিক আছে? ভার্ব যদি প্লুরাল হয়, সরি সাবজেক্ট যদি প্লুরাল হয়। আর যদি সাবজেক্ট সিঙ্গুলার হতো তখন আমরা ভার্বের শেষে এস অথবা ইএস দিয়ে দিতাম। প্রেজেন্টের জন্য এটাই রুলস। ওকে, নেক্সট দেখি। দে আর ইউজড মেক দ্য ইলিটারাল পিপল ওর দি সিটিজেন। আচ্ছা, অর্থটা দেখি। দে আর ইউজড মেক দ্য ইলিটারাল পিপল মানে তারা অভ্যস্ত। ইউজড মানে অভ্যস্ত, তারা অভ্যস্ত অশিক্ষিত মানুষকে ওর দি সিটিজেন যোগ্য নাগরিক বানাতে। তারা কি একজন অশিক্ষিত মানুষকে একজন যোগ্য নাগরিক বানাতে অভ্যস্ত। So, এখানে খেয়াল করে একটা জিনিস, এটা হচ্ছে ইউজড। ইউজড এটা কিন্তু একটু মানে অড শোনা যাচ্ছে না? এটা হচ্ছে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, সেটা হচ্ছে ইউজ টু। ইউজ টু, ঠিক আছে? ইউজ টু এর পুরো অর্থ হচ্ছে অভ্যস্ত। সো এই ইউজ যখনই তুমি দেখবে সেটার পরেই তোমাকে টু বসাতে হবে। ইউজ টু, ইউজ টু। ঠিক আছে? তাহলে আমরা বসিয়ে দিলাম টু। এখন ভার্বের খেলাটা দেখো, ভার্ব কি হবে? সো এখানে রুলস হচ্ছে ইউজ টু, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইউজ টু এর পরের ভার্বটা তার সাথে আইএনজি যুক্ত করতে হবে। ইউজ টু এর পরের ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। খেয়াল করো, অনেক সময় একটা রুলস আছে, সেটা হচ্ছে প্রিপোজিশন টু। প্রিপোজিশন টু এর পরের ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় না। এটা একটা রুলস আছে যে সব প্রিপোজিশনের পরে আইএনজি হয়, কিন্তু টু এর পরে হয় না। কিন্তু এখানে কিন্তু প্রিপোজিশনটা শুধু টু না, প্রিপোজিশনটা হচ্ছে ইউজ টু। দিস ইজ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইউজ টু। তো এটার পরের ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। মুখস্থ করে ফেলো। আমার সাথে সাথে ২-৩ বার বলো, মুখস্থ হয়ে যাবে। ইউজ টু এর পরের ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। দ্যাট মিন্স এই মেক হয়ে যাবে তোমার মেকিং। ওকে? তাহলে হয়ে গেল কি? ইউজ টু মেকিং দ্য ইলিটারেট পিপল অর দ্য সিটিজেন্স। আশা করি বুঝাতে পেরেছি। ওকে, নেক্সট দেখো। বাট দ্য টিচার্স হোল্ড ইন হাই রেসপেক্ট ইন আওয়ার কান্ট্রি। কিন্তু কিন্তু শিক্ষকরা হোল্ড মানে ধরে রাখে, হাই রেসপেক্ট মানে অনেক বেশি মর্যাদা, ইন আওয়ার কান্ট্রি আমাদের দেশে শিক্ষকরা অনেক বেশি মর্যাদা ধরে রাখে। সেটা একটু খেয়াল করো, সেন্টেন্সটা হচ্ছে এরকম। বাট, শুরুতে বলেছে বাট, কিন্তু। তাহলে তোমাকে বুঝতে হবে যে এখানে নিশ্চয়ই সেন্টেন্সটা তোমার নেগেটিভ কিছু আছে, যে একটা টিচার অনেক কাজ করতেছে, শুরুতেই বলেছে সে দেশের এইটা, সে দেশের সেটা, অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সে একজন আর্কিটেক্ট হ্যান ত্যান। তারপরে আবার বলেছে কিন্তু সে আমাদের দেশে অনেক উচ্চ একটা মর্যাদা ধারণ করে।
নো, ধারণ করে না। তোমার সেন্টেন্সটা হতে হবে নেগেটিভ, যে সে আমাদের দেশে বা আমাদের কান্ট্রিতে একজন টিচারকে ওই মর্যাদাটা দেয়া হয় না। দ্যাট মিনস এই সেন্টেন্সটাকে তোমার নেগেটিভ করে দিতে হবে অর্থ বুঝে। তাহলে তোমাকে অর্থটা বুঝে বুঝে এই সেন্টেন্সটাকে কি নেগেটিভ করতে হবে। সো নেগেটিভ করার জন্য আমরা কি করব? আগে তুমি দেখো ভার্ব হচ্ছে তোমার হোল্ড, মানে ধারণ করা। সো এটাকে তুমি নেগেটিভ করে দাও। তো নেগেটিভ আমরা করব কিভাবে? বাট দ্যাট পিকচার্স হোল্ড ইন হাই রেসপেক্ট। আচ্ছা, এখানে আবার আরো একটা জিনিসও আছে, সেটা হচ্ছে একজন টিচারকে আমাদের দেশে অনেক বেশি মর্যাদায় রাখা হয় না। আমার সেন্টেন্সটা তো এরকমই হবে। কিন্তু একটু খেয়াল করো, এই সেন্টেন্সটাও কিন্তু প্যাসিভ সেন্টেন্স হয়ে গেছে। কিভাবে? কেননা একজন টিচারকে তো উচ্চ মর্যাদায় অন্য মানুষই রাখবে, আমরাই রাখবো। টিচার নিজে তো আর নিজেকে উচ্চ মর্যাদায় রাখবে না। দ্যাট মিনস এই সেন্টেন্সটাও কি তোমার প্যাসিভ। তাহলে তোমার কি করতে হবে? প্যাসিভও করতে হবে, নেগেটিভও করতে হবে। এখানে ২ টা কাজ। প্যাসিভও করব, নেগেটিভও করব। সো আগে তুমি এক কাজ করো, আগে প্যাসিভটা করো। তারপরে নেগেটিভ করে ফেলো। নেগেটিভ করা তো ইজি। জাস্ট নট যুক্ত করে দিব। ঠিক আছে? বাট আগে প্যাসিভটা করি আমরা। তো প্যাসিভের জন্য আমাদের রুলস হচ্ছে কি? প্যাসিভের জন্য রুলস হচ্ছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিয়ে দেই হোল্ড। হোল্ড এর পাস্ট পার্টিসিপল কি হবে? একটু এই সাইডে লিখি। হোল্ড এর পাস্ট পার্টিসিপল হেল্ড। ওকে, তাহলে আমরা পাস্ট পার্টিসিপল লিখে ফেললাম। এখন আরেকটা রুলস কি? পাস্ট পার্টিসিপল লেখার আগে অক্সিলারি দিতে হবে। অক্সিলারি কি দিব আমরা? সাবজেক্ট দেখো দা টিচার্স। দ্যাট মিন্স প্লুরাল। প্লুরাল হলে এম ইজ আর, এর কোনটা দিব? আর। তাহলে দিয়ে দিলাম আর। তাহলে আমি কি করলাম? প্যাসিভ করে ফেললাম। এখন আমাকে কি করতে হবে? নেগেটিভও করতে হবে। কারণ অর্থ মিলাতে হবে। যে একজন টিচার উচ্চ মর্যাদায় মানে ধারণ করে না আমাদের দেশে। তাহলে করে না, যেহেতু নেগেটিভ করার সিম্পল রুলস, অক্সিলারি ভার্বের সাথে নট যুক্ত করে দাও। কি করব? অক্সিলারি ভার্বের সাথে নট। তাহলে এখানে অক্সিলারি কোনটা এখন? আর। আর এর সাথে নট দিয়ে দাও। আর নট। ওকে? তাহলে একটু ট্রিকি এই সেন্টেন্সটা। আমি এর জন্য ভালো করে বোঝানোর চেষ্টা করতেছি যে এই সেন্টেন্সটা আমরা ২ টা কাজ করেছি। একটা হচ্ছে সেন্টেন্সটাকে প্যাসিভ এর রুলসও দিয়েছি, আবার সেন্টেন্সটাকে নেগেটিভও করেছি। অর্থের জন্য শুধুমাত্র। অর্থটা যাতে সুন্দর হয়। এখন অর্থটা শুনতে সুন্দর হয়েছে যে কিন্তু আমাদের দেশে টিচারদেরকে ওই উচ্চ মর্যাদায় রাখা হয় না। ঠিক আছে? আচ্ছা। এরপর দেখো, they are habituated to lead a humble life in the midst of want. এখানে অর্থ হচ্ছে তারা অভ্যস্ত, habituated to এর মানেও কিন্তু অভ্যস্ত। তারা অভ্যস্ত লিড এ হাম্বল লাইফ, একটি সাদামাটা জীবন যাপন করলে তারা অভ্যস্ত ইন দ্য মিডস অফ ওয়ান্ট, মানে অভাবের মাঝে। তার তার মানে অর্থটা কি দাঁড়ালো? যে তারা অভাবের মাঝে একটা সাদামাটা জীবনযাপনে অভ্যস্ত। তাহলে এখানে তোমার সাবজেক্ট হচ্ছে লিড। এখন তুমি কি করবা? তার আগে খেয়াল করো, তার আগে আছে টু, বাট টু এর আগে আছে হ্যাবিচুয়েটেড টু। এখানেও একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, সেটা হচ্ছে হ্যাবিচুয়েটেড টু। একটু আগে যেমন ইউজ টু আমরা পড়েছি, এখন আবার হ্যাবিচুয়েটেড টু এর মানেও অভ্যস্ত হওয়া। তাহলে এই ওয়ার্ডের পরেও যে ভার্ব থাকবে সেটার শেষে তোমাকে আইনি যুক্ত করতে হবে। সো ইটস সিম্পল, হয়ে যাবে কি লিডিং। ওকে, হ্যাবিচুয়েটেড টু এর পরের সাবজেক্টের ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। মুখস্থ করে ফেলো। কিছু কিছু স্পেসিফিক ওয়ার্ড আছে যেটা তোমাকে মুখস্থ করে ফেলতে হবে। কয়েকবার প্র্যাকটিস করলে এমনিই মনে থাকবে, মুখস্থ করতেও হবে না। ঠিক আছে? তাহলে এই ওয়ার্ডটা পরেও আমরা ভার্বের সাথে কি করব? আইএনজি যুক্ত করে দিব। আচ্ছা, নেক্সট দেখি। স্টিল, তারপরেও, দে কিপ দ্য লাইট অফ এডুকেশন বার্ন with a view to remove the darkness of illiteracy. অর্থটা হচ্ছে স্টিল, তারপরেও, তারপরেও তারা শিক্ষার আলো জ্বালিয়ে রেখেছে। তারা যদিও তারা সাদামাটা জীবনযাপন করে, তাদের সম্মান অত বেশি দেয়া হয় না আমাদের দেশে, বাট তারপরেও তারা শিক্ষার আলো জ্বালিয়ে রেখেছে। রিমুভ দ্য ডার্কনেস অফ ইলিটারেসি মানে অশিক্ষিততার অন্ধকার, অশিক্ষিততার অন্ধকার দূর করার জন্য বা অশিক্ষার অন্ধকার দূর করার জন্য তারা কি শিক্ষার আলো জ্বালিয়ে রেখেছে। তো এখানে খেয়াল করো, স্টিল দে কিপ।
যে তোমার সিম্পল এটা একটা সেন্টেন্স প্রেজেন্টেই আছে। সো তুমি কি করবা? সাবজেক্ট দেখো দে। দে হচ্ছে প্লুরাল। প্লুরাল হলে আমি একটু আগেও বলেছি কোনো কাজ নেই। প্লুরাল হলে যা আছে তাই লিখে রাখো। ভার্ব আর কিছু করার দরকার নাই। তারপরেরটা খেয়াল করো। স্টিল দে কিপ দ্য লাইট অফ এডুকেশন বার্ন। এইখানে সেন্টেন্সটা খেয়াল করো। বলেছে তারপরেও তারা শিক্ষার আলো জ্বালিয়ে রেখেছে। বার্ন মানে কি? জ্বালানো। কিন্তু কথাটা হচ্ছে এরকম যে তারা শিক্ষার আলো জ্বালিয়ে রেখেছে। এমন একটা কাজ যেটা তারা অনবরত করতেছে। একজন শিক্ষক কি তার শিক্ষার আলো জ্বালিয়ে রেখেছে। সে জ্বালিয়ে রেখেছে শিক্ষার আলো। এটা বন্ধ করেনি। দ্যাট মিনস এমন একটা জিনিস যেটা এখনো চলমান, এখনো চলতেছে। যখন এই ধরনের কোনো কাজ হবে সেটা কিন্তু কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। দ্যাট মিনস কাজটা এখনো চলতেছে, তাই না? তারা কিন্তু এখনো শিক্ষার আলো জ্বালিয়ে রেখেছে। জিনিসটা এরকম যে তারা এখনো শিক্ষার আলো জ্বালিয়ে রেখেছে। তাহলে যেহেতু এটা কন্টিনিউয়াস, তোমার রুলস হচ্ছে কি কন্টিনিউয়াস বোঝানোর জন্য আমরা ভার্বের শেষে আইএনজি যুক্ত করে দিব। ঠিক আছে? যে এই কাজটা কন্টিনিউ হচ্ছে, এখনো তারা জ্বালিয়ে রেখেছে শিক্ষার আলো। তাহলে এর জন্য আমরা ভার্বের শেষে আইএনজি যুক্ত করে দিব, বার্নিং। অলরাইট? নেক্সট, উইথ এ ভিউ টু রিমুভ দ্য ডার্কনেস অফ ইলিটারেসি। মানে তাহলে তুমি এখানে দেখো তোমার আরেকটা হার্ব হচ্ছে রিমুভ। তাহলে এইখানে আবার আরেকটা রুলস আছে, সেটা হচ্ছে উইথ এ ভিউ টু। উইথ এ ভিউ টু এই ওয়ার্ড, এটা একটা ফিক্সড ফ্রেজ। তাহলে উইথ এ ভিউ টু এর পরেও ভার্বের সাথে শেষে আমরা আইএনজি যুক্ত করে দিব। উইথ এ ভিউ টু এটাও মুখস্থ করে ফেলো। উইথ এ ভিউ টু এর পরের ভার্বের শেষে আমরা আইএনজি যুক্ত করে দিব, তাহলে এটা হয়ে যাবে রিমুভিং। তাহলে একটা জিনিস খেয়াল করো, তুমি তিনটা জিনিস আজকে শিখলে, সেটা হচ্ছে ইউজ টু, হ্যাবিচুয়েটেড টু, উইথ এ ভিউ টু। এদের পরের ভার্বের শেষে আইএনজি যুক্ত করতে হবে। ঠিক আছে? তাহলে তোমার শেখা হয়ে গেল প্র্যাকটিসের মাধ্যমে। ওকে, তাহলে নেক্সট দেখি আমরা। ইট ইজ হাই টাইম উই চেঞ্জ আওয়ার আউটলুক টুয়ার্ডস দ্য টিচার্স। ইট ইজ হাই টাইম মানে এখন সময় হয়েছে, উই চেঞ্জ আওয়ার আউটলুক আমরা আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করি, টুয়ার্ডস দ্য টিচার্স মানে টিচারদের প্রতি। এখন সময় হয়েছে যে আমরা টিচারদের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করি। সো এখানে তোমার একদম ইজি রুলস, সেটা হচ্ছে ইট ইজ হাই টাইম। ইট ইজ হাই টাইম অথবা ইট ইজ টাইম, এদের পরে ওই সেন্টেন্সের ভার্বটা সবসময় তোমার ফার্স্ট ফর্মে হবে। রুলসটা হচ্ছে এটাই, ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম। এগুলো যদি থাকে তাহলে ওই সেন্টেন্সের ভার্বটা তোমার পাস্ট ফর্মে হবে। তাহলে তোমার ভার্ব হচ্ছে কি চেঞ্জ, তাহলে চেঞ্জের পাস্ট ফর্ম দিয়ে দিই আমরা চেঞ্জড। ওকে, তাহলে সিম্পল রুলস, ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম, যখনই দেখবা তখন ওই ভার্বটা কি পাস্ট ফর্মে দিয়ে দিবা। আচ্ছা, এরপরে দেখি কি আছে। ইন মেনি ডেভেলপড কান্ট্রিজ টিচার্স গিভ হাই রেসপেক্ট। মানে অনেক উন্নত দেশে শিক্ষকদেরকে অনেক বেশি মর্যাদা দেয়া হয়। তাহলে এখানে খেয়াল করো এই সেন্টেন্সটাও কিন্তু আবার প্যাসিভে আছে। সেটা কিভাবে? ওই যে একটু আগে বললাম যে অনেক উন্নত দেশে টিচারদেরকে উচ্চ মর্যাদা দেয়া হয়, বাট উচ্চ মর্যাদাটা কে দেয়? টিচার তো নিজেকে নিজে দেয় না, অবশ্যই অন্য কেউ দেয়। তোমাকে এই জিনিসটা ভালো করে বুঝতে হবে যে প্যাসিভ কিভাবে হয়। এভাবেই প্যাসিভ হয় যে টিচারকে রেসপেক্ট কে দেয়? অন্য মানুষ যারা আছে তারা দেয়, টিচার নিজেই তো নিজেকে রেসপেক্ট দেয় না। তাহলে এটাও তোমার কি প্যাসিভ। তাহলে প্যাসিভের রুলস অনুযায়ী লিখে ফেলো, গিভ, গিভের ভি3 হচ্ছে কি গিভেন, আর তোমার সাবজেক্ট হচ্ছে কি টিচার্স। টিচার্স অনুযায়ী অক্সিলারি কি হবে? যেহেতু এটা প্লুরাল তাহলে আমরা অক্সিলারি ইউজ করবো আর, আর গিভেন। ঠিক আছে? তাহলে এটাও কি প্যাসিভ। আমরা কিন্তু প্যাসিভের কয়েকটা ব্যবহার দেখতে পারলাম এই প্যাসেজে। আশা করি বুঝতে পেরেছে এখন। যত বেশি দেখবা, যত বেশি প্র্যাকটিস করবো, তত বেশি ইজি লাগবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো, এ মোস্ট ইম্পর্টেন্ট ট্রুথ হুইচ আর অ্যাক্ট ফরগেট ইজ দ্যাট। আচ্ছা, একটা খুবই গুরুত্বপূর্ণ সত্য যেটা ভুলে যাওয়ার প্রবণতা রয়েছে বা যেটা আমরা প্রায় কি ভুলে যাই। একটা সত্য হচ্ছে যেটা আমরা ভুলে যাই, সেটা কি? এ টিচার ক্যান নেভার ট্রুলি টিচ আনলেস হি ইজ স্টিল লার্ন হিমসেলফ। মানে
একজন টিচার কখনোই প্রকৃত শিক্ষা দিতে পারবে না যতক্ষণ না পর্যন্ত সে নিজে নিজেকে শিখাবে বা নিজে নিজে শিখতে থাকবে। মানে দেখো, একজন টিচার যদি নিজে শিখতে না থাকে, তাহলে কখনোই সে প্রকৃত শিক্ষাটা আরেকজনকে দিতে পারবে না। কেউ এটা বলতে পারবে না যে আমি সব পারি, আমাকে আর কিছু শিখতে হবে না, আমি একদম সর্বজ্ঞান সম্পন্ন, আমি এখন সবাইকে শিখাতে পারবো, এটা কেউ বলতে পারবে না। একজন টিচারকেও কি প্রতিনিয়ত শিখতে হবে। সেও শিখবে, নতুন নতুন জিনিস সেও শিখবে, আবার সে তার স্টুডেন্টদেরকেও তখন প্রকৃত শিক্ষাটা দিতে পারবে। একজন টিচার ধরো অনেক আগে একটা টিচার, সে সেই যুগের পড়াশোনা জানতো, বাট তারপরে সে নিজেকে আর শিখায় নাই, নিজেকে আপগ্রেডও করে নাই, বাট সে সেই যুগের পড়াশোনা নিয়ে বসে আছে। তাহলে কি সে তোমাকে প্রকৃত শিক্ষা দিতে পারবে? পারবে না। কেননা যুগ পাল্টে গেছে, পড়ালেখা পাল্টে গেছে। তাহলে টিচার তো ওই যুগেই পড়ে আছে। তাহলে টিচারকেও নিজেকে নিজেকে শিখাতে হবে, তখনই সে তোমাকেও প্রকৃত শিক্ষা দিতে পারবে। তো সেন্টেন্সটা এটাই এটাই বোঝাচ্ছে এখানে। আবার দেখো কি বলেছে। আচ্ছা, এটুকু আমি পরে বলতেছি, আগে আমরা এতটুকু সলভ করি। তাহলে এখানে দেখো, এ মোস্ট ইম্পর্টেন্ট ট্রুথ হুইচ আর অ্যাপ্ট ফরগেট ইজ দ্যাট। তাহলে কথা হচ্ছে এমন একটা সত্য যেটা ভুলে যাওয়ার প্রবণতা রয়েছে। এখানে তোমার রুলস হচ্ছে, এইখানে যে ভার্বটা আছে ফরগেট, এমন একটা সত্য যেটা কিনা ভুলে যাওয়ার প্রবণতা রয়েছে। সো অ্যাপ্ট, এই যে অ্যাপ্ট ওয়ার্ডের পরে আমরা প্রিপোজিশন টু ইউজ করব, অ্যাপ্ট টু ফরগেট। অ্যাপ্ট টু ফরগেট এটা মুখস্থ করে ফেলো, যে প্রবণতা থাকা মানে কোনো কিছুর প্রবণতা থাকা, যে এটা হতে পারে বা এটা হয়ে যায়, এরকম কিছু যখন বোঝাবে তখন আমরা টু প্রিপোজিশন ইউজ করব, আর তারপরে ভার্ব যেটা আছে সেটাই থাকবে। ঠিক আছে, অ্যাপ্ট টু ফরগেট। তো তোমার ভাবতে হবে কি, টু ফরগেট, টু ফরগেট। আচ্ছা, এরপরে আমরা কি বললাম, যে একজন টিচার কখনোই প্রকৃত শিক্ষা দিতে পারবে না যতক্ষণ সে নিজেকে শিখাচ্ছে। এখানে খেয়াল করো, বলেছে স্টিল। স্টিল মানে যতক্ষণ না, বা যতক্ষণ পর্যন্ত সে নিজেকে শিখাবে বা নিজেকে শিক্ষা দিবে। তো এইখানে খেয়াল করো, এখানেও কিন্তু বলতেছে যে একটা টিচার যতক্ষণ না নিজেকে শেখাবে, তার মানে তার নিজেকে শিখাতে থাকতেই হবে। এটা একটা চলমান প্রসেস। একজন টিচার নিজেকে শিখাতেই থাকবে, নিজেকেও শিখাবে, সাথে সাথে স্টুডেন্টকেও শিখাবে। সো এটা কি একটা চলমান প্রসেস, এটা কখনো বন্ধ করা যাবে না। দ্যাট মিনস এটা কন্টিনিউয়াসলি হবে, কন্টিনিউয়াস। তো যখন কোনো কাজ কন্টিনিউয়াসলি হবে, তখন আমরা সেটা ভার্বের শেষে আইএনজি যুক্ত করে দিব। লার্নিং হিমসেলফ, ওকে, যখন যে কাজটা এখন কি কন্টিনিউ করতে হবে, নিজেকেও শেখাতে হবে, স্টুডেন্টকেও শেখাতে হবে, কন্টিনিউয়াস কাজটা করতে হবে, তখন আমরা ভার্বের শেষে আইনজি দিয়ে দিব, লার্নিং। আচ্ছা, এবার লাস্ট আমরা দেখি, এ ল্যাম্প ক্যান নেভার লাইট অ্যানাদার ল্যাম্প। মানে একটা বাতি বা প্রদীপ কখনোই অন্য আরেকটি প্রদীপকে আলো দিতে পারবে না, আনলেস যতক্ষণ না পর্যন্ত ইট কন্টিনিউ টু বার্ন ইটস ওন ফ্লেম। টাগোর সেইট, মানে ঠাকুর, মানে রবীন্দ্রনাথ ঠাকুর এই কথাটা আসলে বলেছেন, একটা প্রদীপ আরেকটা প্রদীপকে জ্বালাতে পারবে না যতক্ষণ না পর্যন্ত সে নিজে নিজের অগ্নিশিখা জ্বালাচ্ছে। মানে একটা বাতিকে তো আগে নিজে জ্বলতে হবে, তারপর না সে আরেকজনকে জ্বালাতে পারবে, তাই না? একটা মোমবাতির কথা চিন্তা করো, নিজে না জ্বললে তো আরেকজনকে জ্বালাতে পারবে না। তো সেটাই এখানে বলেছে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কথা, যে একটা ল্যাম্প কখনোই আরেকটা ল্যাম্পকে জ্বালাতে পারবে না যতক্ষণ না সে নিজে জ্বলতেছে বা নিজের অগ্নিশিখাকে জ্বালাচ্ছে। সো এইখানে তোমার ভার্বটা হচ্ছে কন্টিনিউ, আর তোমার সাবজেক্ট হচ্ছে ইট। তো সাবজেক্টটা যেহেতু ইট, ইট মানে কি সিঙ্গুলার, ইটকে আমরা সিঙ্গুলার বলি। তো যেহেতু এই পুরো প্যাসেজটা প্রেজেন্ট রিলেটেড, তো সাবজেক্ট যেহেতু সিঙ্গুলার, তাহলে আমরা ভার্বের শেষে এস অথবা ইএস দিয়ে দিব। যেহেতু এটা কন্টিনিউ, তাহলে কন্টিনিউয়ার শেষে এস দিয়ে দাও, NUES, ওকে। তাহলে তোমার হয়ে গেল, ইট কন্টিনিউয়াস টু বার্ন ইটস ওন ফ্লেম। আশা করি বুঝাতে পেরেছি। এখানে কিন্তু দেখো অনেকগুলো রাইট ফর্ম ভাব থেকে তুমি প্রায় অনেকগুলো রুলস শিখেছো, এন্ড অনেক ইম্পর্টেন্ট রুলস এগুলা। এই প্যাসেজটাতে কিন্তু অনেকগুলো ইম্পর্টেন্ট রুলস চলে আসছে। তো তুমি যদি একটা প্যাসেজ সলভ করে এতগুলো রুলস শিখতে পারো, তাহলে তুমি যদি প্রত্যেকটা বোর্ড সলভ করো, ইভেন তুমি এর আগে 2-3 বছর আগেরও প্রত্যেকটা বোর্ড সলভ করো, তাহলে তুমি কতগুলো রুলস শিখতে পারবে, তাই না? এভাবে তুমি যত বেশি প্র্যাকটিস করবে ততই কিন্তু শিখতে পারবে।
তো আশা করি আমার এই ভিডিওটা আমি তো ভিডিওর মাধ্যমে পুরো প্যাচটা তোমাদেরকে বোঝাতে পেরেছি। রাইট ফর্ম অফ ভার্ব শিখাতে পেরেছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। কারো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।